আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১ পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন কে আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আ এবং রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষ করে পররাষ্ট্র কূটনীতি, সমাজ এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক, আ পররাষ্ট্রনীতি নিয়ে তিনি আমাদের কে সবচাইতে ভালো করে বলতে পারেন। কারণ লম্বা একটা সময় ধরে তিনি আ এই কাজ করেছেন এবং তার কর্মজীবনে উনি এই পররাষ্ট্রনীতি নিয়েই কাজ করেছেন এবং ভালো দখল আছে পৃথিবীর বিভিন্ন ধরনের আম দেশের মানুষের সাথে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার ব্যক্তিগত যোগাযোগও রয়েছে। মোমেন ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শক শ্রোতাদেরও আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আ আ মোমেন ভাই, যেটা বলছিলাম পররাষ্ট্রনীতি। আসলে কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের মতো যারা নাকি খুব একটা মাথা ঘামাতো না। কিন্তু ৫ তারিখের পরে যেন সবকিছু একদম ওপেন হয়ে গেল। মানুষ সবকিছু নিয়ে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। আসলে হচ্ছে কি? আমরা আসলে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি মালয়েশিয়াতে সফর করলেন। উনার ফার্স্ট রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া। ওখান থেকে চীন হয়ে তিনি বাংলাদেশে আসলেন। কিন্তু আ এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিভিন্ন ধরনের চুক্তির কথা বলা হয়েছে, সমঝোতার কথা বলা হয়েছে। কিন্তু কোনো কিছুরই সেভাবে বাস্তব কোনো হয়নি। হয়তো হয়ও না, এত আলোচনার পর্যায়ে আছে। কিন্তু যেটা সবচাইতে ২-৩ টা বিষয় নজর কেড়েছে যে তিস্তা, না সরি, চীনের উনি যখন চীনে যান, একটা দেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন ১ম বারের মতো, সেভাবে চীনের মিডিয়াগুলোও সেভাবে কিন্তু আলোচনা করে নাই তখন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১ম রাষ্ট্রীয় সফরে ২ টো দেশে গেলেন। এই রাষ্ট্রীয় সফরটাকে আপনি কিভাবে দেখছেন? সাবেক প্রথমে বলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জানতে চাই আরকি। আমাদের বাংলাদেশটা সারা পৃথিবীরটাই খুব হাইলি ইন্টারডিপেন্ডেন্ট, একে অপর প্রতি নির্ভরশীল। আর বিশেষ করে বাংলাদেশ আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আমাদের যে ওই জনশক্তি সম্পদ, আমাদের যে গার্মেন্ট এক্সপোর্ট, এই সবগুলোর সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গভীর সম্পর্ক আছে। সেই জন্য আমরা ইতিপূর্বে আপনি যারা বলেছেন যে সম্প্রীতি অনেকের কাছে আমাদের পররাষ্ট্র নীতিটা কি এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ আমাদের দেশে পররাষ্ট্র নীতিটা খুব সুস্পষ্ট ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরী না। আর পরবর্তীতে শেখ হাসিনা সাথে অ্যাড করলেন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিশেষ সুসম্পর্ক, আর দুনিয়ার সবার সাথে সুসম্পর্ক। কিন্তু সম্প্রতিকালে আমাদের পররাষ্ট্র নীতিতে একটা অ্যাম্বিগুইটি, অস্বচ্ছতা দেখা দিয়েছে। কোন দিকে যাচ্ছে সেটা কেউ টের পাচ্ছে না, কারণ সরকার খোলাসা করে কিছু করতে পারছেন না কিংবা বলছেন না। একদিকে এমন কাজ করছেন যাতে মনে হয় আমরা আপনার বিদেশি পরাশক্তির একটি এজেন্ট হয়ে গেছি, আবার অন্যদিকে যেগুলো সিগন্যালিং দিচ্ছেন সেইগুলোতে মনে হচ্ছে যে আমরা বিদেশি পরাশক্তির থেকে কোনো সহায়তা সাহায্য না পেয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো এই চায় না, ওদের কাছে গিয়ে হাত পাচ্ছি, এবং সে হাত পেতেও ওরা আমাদের সন্দেহ করছে। একটা সন্দেহের আবর্তে আমাদের পররাষ্ট্রনীতি এখন আপনার মার পেছে খাচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ন্যাপ কিসে মালয়েশিয়া গেলেন, চায়নায় গেলেন, কি অর্জন হলো। দেখেন, মালয়েশিয়ার সাথে আমাদের বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। মালয়েশিয়ার আমাদের বহু সংখ্যক আপনার এই জনগণ কাজ করে সেখানে, এবং তাদের আমাদের লোকের খুব প্রয়োজন। আর তাদের দেশে যারা কাজ করে সেই দেশের সরকার তাদের মোটামুটি বেতনটা তো অন টাইম দেয়। আমার এক কাজিন আছেন, আমার মামাতো ভাই, সেই মালয়েশিয়ার এখন বর্তমানে স্পিকার। উনি নিজেও বহু বাংলাদেশে আপনার জনশক্তি নিয়োগ করেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে উনি আমাকে বলছিলেন যে আমি আরো 20,000 বাংলাদেশি শ্রমিক চাই, কিন্তু তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা এত কঠিন যার ফলে উনি সহজে রিক্রুট করতে পারতেছেন। উনি আগে মাতাহার
মাতাহির মোহাম্মদ সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু এখন ইনি স্পিকার। আমাদের প্রধানমন্ত্রী ওনার সাথে সাক্ষাৎ করেছেন, আমার সিলেটের মন্ত্রী আরিফ সাহেবও ওনার সাথে সাক্ষাৎ করেছেন এইবার সফরে। তো তাদের প্রয়োজন আছে, আমাদের জনশক্তি তাদের খুব প্রয়োজন, কিন্তু জনশক্তি পাঠানোর আপনার ঝকমারি বড় কঠিন। এর ফলে তারা চাইলেও নিতে পারে না। আমি আশা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেইখানে আরিফুল হক সাহেব গিয়ে এই জটটা আপনার খুলে নেবেন এবং তাতে আমাদের জনশক্তি মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু আনফর্চুনেটলি এই ওনারা বক্তব্য দিয়েছেন, ওরা শুনেছেন, কোনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমি চেষ্টা করেছিলাম আমার এই কাজিনকে আবু হোসেন সাহেবকে ফোন করতে, যে বিষয়টা কি, আপনিও তো ওখানে ছিলেন, কিন্তু ওনার কমেন্ট আমি পাইনি। যাই হোক, তো মনে হয় ওখানে খুব সুবিধা হয়নি, এই আশা টাশার মধ্যেই আছে। তাতে জনগণের প্রত্যাশা ছিল মালয়েশিয়ায় গেলে আমাদের জনশক্তির দরজা খুলে যাবে, এখনো মনে হয় খুব একটা কিছু হয়নি। আর সবচেয়ে বড় ছিল চায়না, এবং সরকার একটা বিশেষ বোল্ড স্টেপ নিয়েছেন। আপনার নর্মালি অনেকের ধারণা যে প্রথম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম সফর হবে আপনার ভারতে কিংবা আমেরিকায়, কারণ আমাদের বাংলাদেশের জন্য এই কয়েকটি দেশ খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে প্রতিবেশী ভারত, ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে আপনার গণচীন, ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এই সবগুলি আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী দেশ। সুতরাং এগুলোতে কোথায় প্রথম যাবেন না যাবেন, এগুলো এট টাইমস আপনার প্রায়োরিটিটা ডিটারমিন করে এবং নির্দেশনা দেয়। তো এই সরকার তারা একটা প্রায়োরিটি ঠিক করেছেন, তারা ঠিক করেছেন প্রথম চায়না যাবেন, দ্যাটস ফাইন উইথ দেম। কিন্তু মনে হয় এটা করে কিছুটা ঝুঁকিতে পড়ে গেল বাংলাদেশ, কারণ এর পূর্বে বাংলাদেশ সরকার যেভাবে অগ্রসর হচ্ছিল, মনে হচ্ছিল তারা আমেরিকার একটা চেলা, আমেরিকার একটা এজেন্ট হিসাবে কাজ করছেন। এই যে আপনার ট্রেড এগ্রিমেন্ট কিংবা আপনার এই বন্দর টন্দর আমেরিকার দেওয়া, এগুলোর প্রেক্ষিতে মনে হচ্ছিল বোধহয় তারা মোটামুটি ভাবে আমেরিকার বলয়ে চলে আসছেন। কিন্তু চায়নায় যাওয়ার ফলে মনে হলো যে একটা অ্যাম্বিগুয়াস, এটার সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমি কারণ জানি কেন ওনারা চায়নায় গিয়েছেন, কারণ আমেরিকার সাথে সম্পর্ক হলো আমেরিকা কোনো টাকা পয়সা দেয় না, হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছিলাম। তারা নির্দেশনা দেয়, তারা স্যাংশন দেয় কিংবা স্যাংশন না দেয়, তাদের ওই অবস্থা। তারা কিন্তু টাকা পয়সা ঝুড়ি নিয়ে আসে না। বাংলাদেশের এই মুহূর্তে টাকার খুব পরিমাণ, কারণ দেশে অর্থনৈতিক অ্যাক্টিভিটি কমে গেছে। অ্যাক্টিভিটি কমে যাওয়ার পরে লোকাল যে সম্পদটা হয়, রেভিনিউ আর্নিংটা একেবারে ড্রামাটিক্যালি কমে গেছে। বহুভাবে সরকার চেষ্টা করেও পারছেন না। তার ফলে তারা কি করছেন, তারা ব্যাংক থেকে লোন নিচ্ছেন। এই অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা লোন নিয়েছেন। তারা প্রিন্ট ব্যাংকের টাকা ছাপাচ্ছেন, কিন্তু কোনো দিয়ে কুল কিনারা পাচ্ছেন না। সেই কারণে তারা ঠিক করলেন চায়নার কাছে যাই, কারণ চায়না সবসময় দেখা হইতে বাস্কেট অফ ফান্ড, বাস্কেট অফ মানি। কিন্তু আনফর্চুনেটলি ওখানেও মনে হয় খুব সুবিধা হয় নাই। আপনার চায়না সবসময় টাকা দিতে প্রস্তুত। আপনার মনে আছে যখন চায়নার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলেন 2016 সালে, যখন উনি আসলেন, শি জিনপিং। তখন আমরা শি জিনপিং, আমরা তখন দু ধরনের চুক্তি করি, একটা সরকারি ভাবে আর একটা বেসরকারি ভাবে। সরকারি ভাবে আমাদের প্রায় 27টা চুক্তি হয়, তার প্রেক্ষিতে $24 বিলিয়ন আমরা প্রমিস পাই। আর বেসরকারি ভাবে অনেকগুলো হয়, সেগুলোতে আমরা প্রায় 13 বিলিয়ন, মানে সর্বমোট $37 বিলিয়ন চায়না সরকার আমাদের দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা সব টাকা নেই নাই, আমরা খুব কম টাকা নিয়েছি। এই 37 বিলিয়নের থেকে আমরা মনে হয় আমার 5 বিলিয়ন পর্যন্ত নিয়েছি। 5 বিলিয়ন হচ্ছে আমাদের জিডিপির মাত্র 1.25%, অত্যন্ত। কিন্তু পশ্চিমা শক্তিগুলো এবং আমাদের এই আপনাদের এই যে আমাদের বিভিন্ন কি বলে যে অপিনিয়ন বিল্ডার, ওনারা তখন
হইচই শুরু করলেন, বললেন বাংলাদেশ শ্রীলঙ্কার মতো চায়নার ডেট ট্র্যাপে পড়ে গেছে। যদিও তারা জানেন, তারা জ্ঞান পাপী, তারা যদিও জানেন IMF এর মতে কোনো একটি দেশ, শুধুমাত্র একটি দেশ থেকে যদি তার বৈদেশিক ঋণ হয় 56%-এর বেশি, তাহলে আমরা মনে করি ওই দেশের আপনার ডেট ট্র্যাপে পড়েছে। আমাদের 1%-এর ডেট, তাতেই তারা কিন্তু হইচই শুরু করলেন। আমার মনে আছে আমাকে CNN প্রশ্ন করলো যে বাংলাদেশ কি আপনার চাইনিজ ডেট ট্র্যাপে? আমি বললাম নিশ্চয়ই না। আমি তাকে বললাম যে ডেট ট্র্যাপের এই হলো সংজ্ঞা, আর আমার 100 টাকার মধ্যে 1 টাকা আমি কর্জ নিয়েছি চায়নার থেকে, এবং তাও খুব স্বল্প সুদে। আমি শেখ হাসিনা যখন চায়নাতে গেলেন, তখন আমাদের সবগুলো ঋণই 2%-এর বেশি কখনো তারা চার্জ করবে না, এটা তারা অঙ্গীকার করে। যাই হোক, তো এইবারে ওনারা গেলেন। আমাদের ধারণা ছিল, বাংলাদেশিদের প্রত্যাশা ছিল হয়তো তিস্তা প্রজেক্ট এইটার উপরে একটা ভালো সুখবর পাবেন। আর সরকার বোধহয় 9 বিলিয়নের মতো টাকা চেয়েছিলেন, সেই টাকাটা ওনারা হয়তো নিয়ে আসবেন, অঙ্গীকার নিয়ে আসবেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই অঙ্কের কোনো হিসাব দেখিনি। বরং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে যখন জিজ্ঞেস করলো যে আপনারা কয় টাকা টুকা নিয়ে এসেছেন, তো উনি ধমক দিয়ে সাংবাদিকরা বললেন, আপনি টাকার কথা বলছেন কেন? আপনি বলবেন যে আমাদের রাষ্ট্রপ্রধানের সফর টাকার মধ্যে সীমিত না। রাষ্ট্রপ্রধানের সফর উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখে। দেখেন, আমাদের এই চায়নার প্রেসিডেন্ট যে দেশে গেছেন, পাকিস্তানে গেলেন 46 বিলিয়ন দিয়ে আসলেন, ইংল্যান্ডে গেলেন 68 বিলিয়ন পাউন্ড আপনার কি করে আসলেন, অঙ্গীকার করে আসলেন। বাংলাদেশে আসলেন 37 বিলিয়ন ডলারের অঙ্গীকার করে। ওনার যেখানেই যান এই টাকা আর টাকাই। কিন্তু এ, সম্পর্ক তো ভালো, তার রিয়ালিটি হয় গিয়ে আপনার তারপরে আমাদের দেশের সবার ধারণা ছিল যে তিস্তা বোধহয় ওনারা প্রজেক্ট করে আসবেন। আমি আপনাকে তিস্তা সম্পর্কে বলি, আমি যখন মন্ত্রী ছিলাম তখনও এই তিস্তা প্রজেক্টটা প্রথমে সারা বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের জন্য আপনার ফ্রেঞ্চ গভর্নমেন্ট একটা বড় রকমের প্রজেক্ট তৈরি করে। হ্যাঁ, প্রায় 6-7 বিলিয়ন ডলারের, সারা বাংলাদেশের সব নদী নালা তারা বাদ টাদ দিবে। এটা 1989 সালে আমাদের দেশে বড় বন্যা হয়। তারপরে ফ্রেঞ্চের প্রাইম মিনিস্টার তখন বাংলাদেশে বিরাট দলবল নিয়ে আসেন। তখন তারা একটা কম্প্রিহেন্সিভ ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের জন্য, কিন্তু এত টাকা নাই। আমি ওই সময় UNDP-র কনসালটেন্ট ছিলাম, আপনার এই বন্যার বিষয়ে কিছুদিন আমি কাজ করেছি। এবং এর পরবর্তীতে আমরা US এর থেকে 150 মিলিয়ন ডলার US গভর্নমেন্ট UN কে দেয় বাংলাদেশের বন্যা কমানোর জন্য। সেটা আমি একটা বড় সম্মেলনে আয়োজন করি বস্টনে তখন। তখন ওখানে সিদ্ধান্ত হয়, ইট ওয়াজ এ হিয়ারিং, যে আমরা তারা আমেরিকান সরকার 150 মিলিয়ন অনুদান দিবে, এবং সেই টাকার প্রেক্ষিতে ঢাকার বেরুবাদ তৈরি হয়েছে, আর অনেক কিছু হয়েছে। কিন্তু এই যে 6-7 বিলিয়নের যে প্রজেক্ট আপনার ফ্রেন্ডসরা তুলে ধরলো, সেইটার টাকা কেউ দিতে আগ্রহী হয় নাই, শুধু ওইটা খামোখা প্রোগ্রামের মধ্যে। চাইনিজরা আমাদের বলল যে তোমাদের তিস্তা প্রজেক্ট ওই প্রোগ্রামের একটি অংশ বিশেষ, এবং তারা এইটা অনুদান টাকা দিতে চায়। এই জন্য প্রায় 800 মিলিয়ন ডলারের মতো লাগবে। এখন দাম বেড়ে গেছে, আগে কম ছিল, যে এটা তারা দিবে। আমরা তাদের না করিনি। আমরা এদিকে ভারত বলল যে তিস্তার নদীগুলো যেহেতু ভারত থেকে আসে, সুতরাং তোমরা এই প্রজেক্ট করলে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে নিয়োগ দিতে পারো। আমরা তাদেরও না করিনি। আমরা উভয়কে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন ডিবেট হয়, আলোচনা হয়। তা আমরা এটা কিভাবে ম্যানেজ করব সেই সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। তা আমাদের কেউ কেউ বলেছেন যে আমরা এই 2026 সালে গঙ্গা চুক্তি 30 বছর পূর্তি হলে নতুন করে আমার গঙ্গা চুক্তি, এই পানি চুক্তিটা হবে। এই পানি চুক্তি শেষ হয়ে যাক, তারপরে আমরা এর উপরে ডিসিশন নেব, তাড়াহুড়া নাই। এইভাবে একটা আলোচনা হয়। আমরা কাউকে না করিনি, ভারতকেও না করিনি, চায়না। এখানে একটা বিষয় জানতে চাই, তার মানে কি? আমি বিবিসি বা কোথাও একটা খবর এসেছিল
তিস্তা চুক্তি চীন নয় ভারতকে দেওয়া হবে সেই সময়। এবং একটা কথা প্রচলিত আছে, এটা আমি আপনার কাছ থেকে আজকে জানবো। কিছুদিন আগেও, এই ২-৩ দিন আগেও আমি একজনের খুব পরিচিত একজনের ইউটিউব থেকে শুনছিলাম। আ ওখানে মানে বলা হয় যে জুলাই মাসে যখন নাকি মানে ৫ই আগস্টের শেখ হাসিনার সর্বশেষ চীন সফরের কথা বলছি। উনি যখন গেলেন ওখানে মিস্টার শি জিনপিং যখন তিস্তা নিয়ে যখন কথা হলো, তখন শেখ হাসিনা নাকি সরাসরি বলে দিয়েছিলেন যে তিস্তা চুক্তি আসলে চীনকে দেওয়া হচ্ছে না। আম, তখন উনি বলা হয় যে উনি ওই মিটিং ছেড়ে মিস্টার শি জিনপিং উঠে চলে গেছিলেন এবং পরের দিন খুব একদিন আগেই দ্রুত মানে সমস্ত ওনার শেখ হাসিনার যে সফর পরিকল্পনা ছিল সেটাকে গুটিয়ে শর্টন করে উনি একদিন আগেই বাংলাদেশে ফেরত চলে আসেন, বিকজ ওই আলোচনাটা আর এগোয়নি। আপনি এই না, আমি ব্যাখ্যাকে তখন তো কিভাবে দেখেন? সাথে ছিলাম না, যারা এটা বলেছেন ওনারা জিজ্ঞেস করেন। কিন্তু আমার এই বিভিন্ন অনেক বছর পররাষ্ট্রমন্ত্রী হিসাবে অভিজ্ঞতা আছে, প্রধানমন্ত্রীর সফরের। আমি কখন ওই ধরনের অ্যাব্রাপ্ট সিচুয়েশন কোনোদিন দেখিনি, এবং আমার মনে হয় এগুলো অনেকটা বানোয়াট। তবে যারা এটা বলেছেন ওনারা জিজ্ঞেস করেন। কারণ আমি রাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় যে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কাউকেই না করিনি, এবং এই নিয়ে আমরা কোনো উচ্চবাক্য করিনি। আমাদের ভিতরে আলাপ হচ্ছিল যে আমরা এই উভয়কেই সাথে নেব, কারণ ইন্ডিয়ার টাকা নাই, চায়নার টাকা আছে। তার টাকাটা যদি এটা করতে চাই, তার চায়নার টাকাটা লাগবে। কিন্তু ইন্ডিয়ার টেকনোলজি আপনার এক্সপার্টিজম আছে, আর যেহেতু নদীগুলো ওখান থেকে আসে, তাদের সম্পৃক্ত করেই করতে হবে। তা আমাদের ধারণা ছিল, আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল যে আমরা আগে গঙ্গা চুক্তিটা আবার রিনিউ হোক, পদ্মা। তারপরে আমরা এইসব নিয়ে আলোচনা করবো, পাবলিক এর আগে করবো না। কিন্তু এর মধ্যে যদি নতুন কোনো ডেভেলপমেন্ট আপনার কাছে আসে, আই ডোন্ট নো। আর এইসব যেটা বললেন, এইগুলো আমাদের দেশে অনেক বানোয়াট কাহিনী বিভিন্ন লোক বিভিন্ন ভাবে প্রকাশ মানে কি, করে। তাহলে কি আমরা এভাবে ধরে নিব? মানে আমি জাস্ট জানার জন্য বলছি যে আমি বললাম যে আমি ছিলাম না ওই সফরে, সো না, আই ডোন্ট নো। ওইটা আমি বুঝে গেছি যে আপনার আসলে এই ধরনের কথাগুলো বেশি অতিরঞ্জিত কথা হতে পারে, খুব অতিরঞ্জি হয় আর কি। অতিরঞ্জিত হতে পারে। কিন্তু এই জিনিসটা আপনি যেটা বারবার বলছেন যে আপনার একটা স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছেন, যেটাকে আমরা বলি যে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি খুবই কৌশলী ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশের জন্য অনেক বেশি ফেভারেবল ছিল। দেখেন, যেটা আমরা খুব কৌশলী অবস্থান নেই। আমাদের আমেরিকার কিন্তু মামুন ডায়ারেক্টিভ ভাই, আমি একটা প্রশ্নটা আপনার একটা কাছে এশিয়া স্পেসিফিক কোয়াড, এই যে কোয়াড, এইটাতে আমাদের তারা ডাইরেক্টলি জয়েন করতে বলেনি। কিন্তু আমরা আপনার একটা কৌশলী অবস্থান নেই। আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট এই কোয়াডের সময় একটা আপনার পেপার তৈরি করি এবং তাদের সাথে শেয়ার করি, এবং তাদের যেগুলো তথ্য কোয়াডের মধ্যে আছে, মোটামুটি ভাবে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করি তাতে আছে। তাতে আমেরিকা কিন্তু সন্তুষ্ট হয়, জাপান সন্তুষ্ট হয়। উই মেনটেইন এ ভেরি স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। হ্যাঁ, আমরা কি করে, যেমন ব্রিক্সের সময় কথা উঠে ব্রিক্সের জয়নিং এর জন্য সাউথ আফ্রিকা যখন প্রেসিডেন্ট হলো ব্রিক্সের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন জেনিভাতে। হ্যাঁ, তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট উনি এসে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং প্রধানমন্ত্রীকে বললেন যে আমরা আপনাকে ব্রিক্সের সদস্য করতে চাই, আমরা ব্রিক্স এক্সপান্ড করতেছি, আমরা আপনাকে সদস্য করতে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ব্রিক্সের যে কাজটা আপনারা এই ডলারের পরিবর্তে আপনারা ব্রিক্স মানে কারেন্সিতে করবেন, আমরা ইতিমধ্যেই চায়না এবং ইন্ডিয়ার সাথে আমাদের লোকাল কারেন্সিতে ব্যবসা শুরু করেছি। উভয় দেশ এই পৃথক পৃথকভাবে রাজি হয়েছে, আর আমাদের তো ব্যবসা কম। আর সুতরাং আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, অবশ্যই আমরা এটা সাদরে গ্রহণ করি। তবে আমরা জানাবো, আমরা ব্রিক্সে জয়েন করবো কিনা আমরা জানাবো। আমরা দেশে গিয়ে ব্রিক্সের উপরে একটা নাতিদীর্ঘ, আমাদের জয়েন করলে লাভ হবে কি লোকসান হবে এই নিয়ে একটা পেপার তৈরি করার জন্য আমরা আদেশ করি। এখানে আমি বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী আবার বললেন ব্রিক্সের মানে লোকজনকে, শেখ হাসিনা। শেখ হাসিনা, উনি বললেন যে দেখেন, আমরা তো ইতিমধ্যে এনডিবি, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ব্রিক্স,
তাদের ব্যাংকে আমরা জয়েন করেছি, এবং আপনার ব্যাংক আমার প্রায় $70 মিলিয়ন দিচ্ছে বিভিন্ন এই স্ট্রিং ছাড়া। সুতরাং আমরা তো ব্যাংকে জয়েন করেছি ইতিমধ্যে আপনার, আর বাকিটুকু আমরা আপনাকে রাজনৈতিকভাবে ব্রিক্সে ঢোকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম ওই বছরে যারা নতুন নতুন ব্রিক্সে জয়েন করলেন, এদের মধ্যে ইরান, এর মধ্যে ভেনিজুয়েলা, এর মধ্যে পুষ্কর, ইজিপ্ট, সৌদি আরব, ইউএই, এরা সে জয়েন করলেন। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দুই ধরনের অপিনিয়ন হলো। কেউ কেউ বললেন যে স্যার, সৌদি আরব, ইউএই, ইজিপ্ট জয়েন করেছে, এরা তো আমেরিকার সপক্ষের লোক, সুতরাং আমরা জয়েন করতে পারি। আমরা বললাম যে দেখেন, আপনার ইরান এবং ভেনেজুয়েলা জয়েন করেছে, হ্যাঁ, সুতরাং একটু আস্তে আস্তে চলেন, আমাদের তো তাড়াহুড়া নাই ব্রিক্সে, সুতরাং আমরা তো ব্যাংকে অলরেডি জয়েন করে ফেলেছি। সো উই শুড ডু এ থরো ইভ্যালুয়েশন, তখন আমরা এই সম্পর্কে সিদ্ধান্ত। আমরা কিন্তু ব্রিক্সে জয়েন করার কোনো অ্যাপ্লিকেশনও সাবমিট করিনি। হরাইজ আলজেরিয়া, ওই বছরে আলজেরিয়া জয়েন, আলজেরিয়া আমাদের কাছে আসে বলে আপনারা একটা কাজ করেন, আমরা ব্রিক্সে 2 বছর আগে জয়েন করার জন্য অ্যাপ্লাই করেছি, ওরা আমাদের নিচ্ছেন, আপনারা এই যদি আমাদের হয়ে তদবির করে, আমরা তাদের জন্য তদবির করি, তারপর তারা এই ব্রিক্সে জয়েন করে। হ্যাঁ, তারা, তো আমরা যেটা দেখলাম যে অধিকাংশ দেশ যারা ব্রিক্সে জয়েন করছে, তারা মোটামুটি তাদের সাথে আমেরিকার সম্পর্কটা একটু তিক্ত। তো আমরা যেহেতু ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করি, সেই জন্য আমরা সময় নিয়েছি, আমরা এই জন্য পাবলিকলি বলিনি, কিন্তু হ্যাঁ, মিডিয়া টিডিয়া অনেক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তো এবারে যেটা আসি, আপনার যেটা প্রশ্ন ছিল যে তারিক যে গেলেন, যে তারিক রহমান যে গেলেন চায়নাতে, আমি বলবো এটা খুব বোল্ড স্টেপ তিনি নিয়েছেন, নিশ্চয়ই আগে ভাগে চিন্তা করে নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সফরটা কি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ওনার সরকারের জন্য, কারণ ওনারা একদিকে বলছেন যে আমরা আমেরিকার সব আইন কানুন মেনে চলবো। আপনার মনে আছে যে আমেরিকা বলছে যে কারোর সাথে সুসম্পর্ক করতে গেলে তাদের প্রায়র পারমিশন নিতে হবে। হয়তো এই জন্যই আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব চায়না যাওয়ার আগে ক্রিশ্চিয়ানসের সাথে সাক্ষাৎ করেছেন, ওকে হয়তো একটা বোঝাপড়া করেছেন যে আমরা ওখানে যাব, কিন্তু কিছু নিয়ে আসবো না, তোমরাই আমাদের আসল, আই ডোন্ট নো। তারপরে চায়নায় গেলেন, যেগুলো জনগণের প্রত্যাশা ছিল কোনোটাই আসেনি, যেগুলো ওনারা বলছেন সেই আমরা এক চায়নায় বিশ্বাস করি, এটা তো বাংলাদেশের সবসময়ই আপনার পলিসি, এটা নতুন কিছু না। তারপরে বলছেন যে সম্পর্ক উন্নয়ন, এগুলো তো সবসময় হচ্ছে। তারপরে যিনি আমাদের চায়নার সাথে বড় রকমের ফারাক আছে, ট্রেড গ্যাপ, আমরা তাদের থেকে প্রায় $18 বিলিয়ন জিনিস কিনি, আমাদের সব ইনপুটস গুলো তার ওখান থেকে আসে। এই যে টার্মেন্ট বলেন, এটা লার্জ নাম্বার অফ ইনপুটস তাদের ওখান থেকে আসে। আর তারা, আমরা সরকারে থাকার সময় 98% অফ অল দি গুডস তারা ট্যারিফ এবং এক্সেম্পট আমাদের দেয়, সব প্রোডাক্টগুলো, কিন্তু তবুও আমাদের ট্রেড, আমাদের এক্সপোর্ট খুব বাড়ে না। আমরা তাই চাইনি থেকে যে বলছিলাম তোমরা আমার এখানে ইনভেস্ট করো, আর এমন ভাবে করো যে ওই জিনিসগুলো তোমরা তোমাদের দেশে নিয়ে যাবা, তাতে আমাদের এক্সপোর্ট বাড়বে। কিন্তু সেরকম অবস্থা এখনো হয় নাই। সো আর যেগুলো প্রজেক্টের কথা শুনলাম যে পোর্টের ইমপ্রুভমেন্টের জন্য, এগুলো তো আমরা আগেই চায়নাকে আমরা কিছু, আমরা কিন্তু এক দেশকে সব দেই নাই। আমাদের এই নতুন টার্মিনাল যখন তৈরি হলো, শেখ হাসিনা 3টা দেশকে সেইটার দায়িত্ব দিবেন। একটা হচ্ছে আপনার আরামকো সৌদি আরবের, আরেকটা ডিপি ওয়ার্ল্ড, আরেকটি হচ্ছে সিঙ্গাপুর। 3জনকেই ভাগ করে দিবেন। আর যখন আমরা মাথার বাড়ি করলাম, সেখানেও আমরা ভাগ করে দিয়েছি, সেখানে জাপানকে দিয়েছি, চায়নাকে দিয়েছি, সবাইকে ভাগ ভাগ করে, এক দেশকে আমরা কখনো দেইনি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এক দেশে, এই জায়গাটাতে আমি একটু জানতে চাই, হ্যাঁ, এই যে তখন এই যে শেখ হাসিনা, আপনি ব্রিক্স এর কথাটা তুললেন, ব্রিক্সে অফার করেছিল, আপনারা বলেছেন যে ব্যাংকের সাথে যুক্ত হয়েছি, যেটা বললেন যে কিন্তু সরাসরি ব্রিক্সে বাংলাদেশকে ইনক্লুড করবেন কিনা সেটা নিয়ে একটা বোঝাপড়া আপনারা করবেন। তারপরে প্রত্যেকটা মাতার বাড়ি বলেন বা প্রত্যেকটা প্রজেক্টে আপনি একবারে পোর্টগুলোকে একবারে আপনি একটা রাষ্ট্রকে না দিয়ে ভাগ করে দিয়েছেন। তার মানে কি বাংলাদেশের ডিসিশনটা শেখ হাসিনা সরকার নিজের হাতে ছিল, বা মানে বিগত সময়গুলোতে আমরাই ডিসিশন নিতে পারতাম?
এখানে আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। আমরা এই ডিসিশন নিতে পারতাম, তাতে নিতে কেউ কেউ পারতাম। অসন্তুষ্ট হতেন, বা শেখ হাসিনার সরকার নিজেই ডিসিশন তুলে। নিজেই ডিসিশন নিতে পারত। এখন আমার যে প্রশ্নটা, ফেব্রুয়ারির ৯ তারিখ ২০২৫, ২৫ই তো, ২৬, যে নির্বাচনটা হলো, যেটাতে তারেক রহমান আসলো, তার আগে ফেব্রুয়ারির ৯ তারিখ বলছি যে যেদিন আসলে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ফর্মে যে সাইনটা হলো, এখন কি তারেক রহমানের সরকারের এই যে উনি চীন সফর করলেন, বা শোনা যায় যে শি জিনপিং বা মিস্টার শি জিনপিং বা চীন খুব একটা ইন্টারেস্টেড না তিস্তা প্রকল্পে, কারণ চীন বুঝে গেছে যে বাংলাদেশ চাইলেও হয়তো আর সবকিছু ইন্ডিপেন্ডেন্টলি নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, বা অ্যাবিলিটি নাই, বা রুম নাই। তো আপনি কি মনে করেন এইখানটাতে এসে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে? বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, তারপরে বাংলাদেশ কি ইন্ডিপেন্ডেন্টলি আর কোনো এই ধরনের অন্য অন্য রাষ্ট্র মানে রাষ্ট্রের সাথে সম্পর্ক, মানে কোনো চুক্তি বা কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারবে, বা আদৌ কি সুযোগ আছে? দেখেন, বাংলাদেশ তো একতরফা ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ট্রেড এগ্রিমেন্টটা করলো, এবং তা যদ্দূর শুনতে পাচ্ছি আমরা, তা একতরফা এগ্রিমেন্টটা, এবং এইটা বেশ কঠিন এগ্রিমেন্ট। যেমন একটি শর্ত হচ্ছে যে আমরা কোনো দেশ থেকে কিছু কিনতে গেলে, কিংবা আমরা কোনো সম্পর্ক করতে গেলে মার্কিন সরকারের প্রায়র অ্যাপ্রুভালটা লাগবে। লাগবে। এটা তো বড় কঠিন শর্ত, আর এটা যদি আমরা অগ্রাহ্য করি তাহলে কিন্তু অসুবিধা আছে। আবার গ্রহণ করলে আমার দেশের স্বার্থের সপক্ষে, সব দেশ নিজ মোমেন ভাই, এখানে একটা বিষয় জানতে চাই। আমার যদি মনে হয় যে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থার তো একটা ব্যাপার আছে, সংবিধান আছে আমাদের। প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই এইটার জন্য ধরনের ওই এগ্রিমেন্ট করতে সরকারের পারে কোনো কিনা। দায়বদ্ধতা ছিল না কারোর প্রতি, ওরা শুধু নিজেদের তরক্কি দেখেছে নিজেদের। কিন্তু বর্তমান সরকার যেহেতু তারা বলেন তারা গণতান্ত্রিক সরকার, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, সুতরাং তারা এই নিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে রিভ্যালুয়েট তারা করতে কি পারেন। এটা বাতিল করতে পারেন না, এই চুক্তি? আমার ঠিক জানি না কেন করছেন না, কিন্তু তেনারা মনে হয় এই খত দিয়ে দিয়েছেন, যার ফলে এই নিয়ে কোনো কথাও বলেন না। এটা দিয়ে আলোচনা বিতর্ক হলে পরে বোঝা যেত আসলে কি। আমরা যতগুলো পাই, সত্য মিথ্যা তো সব জানি না, কিন্তু সরকার এই ব্যাপারে একেবারে আপনার মুখে কুলুপ দিয়ে রেখেছেন। এতে আমাদের সন্দেহ দিনে দিনে বাড়ে। আমার মনে হয় তারিক রহমান সরকারের মঙ্গলের জন্য উচিত এই নিয়ে আলোচনা করা, এবং এই নিয়ে একটা রিভিউ করা, যাতে যদি যে অনুশাসনগুলো আমাদের সপক্ষে নয় সেগুলো রিভিউ করে পরিবর্তন করার জন্য আমেরিকান সরকারকে বলা। তারা করছেন কিনা আমি জানি না, তবে মনে হয় এটা সময়ের দাবি, জনগণের দাবি, এটা করা উচিত। নতুবা তারা কোনো জায়গাতেই সাকসেসফুল হবেন না। আমি যে জিনিসটা বলতে চাই, বর্তমানে আমাদের পররাষ্ট্র এই নীতিটা হচ্ছে খুব এম্বিগুয়াস, অস্পষ্ট। আসলে যে কি হচ্ছে বোঝা খুব মুশকিল। এর ফলে আমাদের দেশে কনফিডেন্সটার অভাব হবে, মানুষের সন্দেহ বাড়বে, আর তার ফলে দেশ সামনে এগুতে পারবে বলে সন্দেহ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস, বিষয় যেটা জানতে চাই, আমরা তো আমেরিকার, মানে আপনার কাছে এখন জানা নেই যে আসলে এই যে তারা যে চুক্তিটা করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা আসলে বাতিল, অনেকে বলে যে এটা চাইলে এটা বাতিল করা সম্ভব হতো ৯০ দিনের মধ্যে সংসদ কার্যক্রম চলাকালীন। ৯০ দিন তো পার হয়ে গেছে, প্লাস এখন করা যাবে কিনা আমি জানি না। করলে কি হবে, আমরা এই চুক্তি মানি না, কারণ এই চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল, এটার কোনো ভ্যালিডিটি নেই। এটা সম্ভব, হয়তো সম্ভব, এটা আপনি বলতে পারবেন। আপনিও এখন এত জ্ঞানী এবং এত পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, আপনিও নিজেও বলছেন আমি ঠিক বলতে পারবো না। তার মানে আমরা একটা ধোঁয়াশার মধ্যে, যেটা আপনি কারণ বললেন। আপনারা এই যে নতুন এগ্রিমেন্টের তো এটা নন ডিসক্লোজার, আমরা খুব সবগুলো আর্টিকেল জানি না, যেগুলো সবগুলো আর্টিকেল জানেন, আমরা আসলে কিছুই জানি না, খুব ভাষা ভাষা জানি। কিছু জানি না, সুতরাং আমাদের বলা খুব কঠিন যে আসলে কি আছে। এখানে আমার একটা বিষয় জানতে চাই। আমি আমেরিকান দুইজন রাষ্ট্রদূতের সাথে আমার আলাপ হয়েছিল, যারা আগে রাষ্ট্রদূত ছিলেন। একজনকে আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত, তোমরা যেটা বলে আই ডোন্ট নো,
দে অলসো ডোন্ট নো। কেউ বলে আই ডোন্ট নো, কি করবো বলেন। আচ্ছা, এখানে আমার যেটা বিষয়, এই যে পররাষ্ট্র এখনকার মন্ত্রী যে খলিলুর রহমান, উনি বলেছেন যে আ ব ব প্রধানমন্ত্রীর তারেক রহমানের চীন সফর নিয়ে যে এগুলা খুব উচ্চমর্গীয় কথাবার্তা, আপনারা কেমন চীন সফর হলো, বেড়াতে গেছিলেন কিনা এইসব জানেন। আপনারা ওগুলা টাকা পয়সা কি আনবেন এগুলো জানার দরকার নাই। ঠিক তেমনিভাবে কি তারা মনে করছে যে বা আসলে এই যে নন ডিসক্লোজার বলছে যেটা আমরা আসলে জানতে পারছি না, সেটার ভিতরেই তো অনেক কিছু অন্তর্নিহিত আছে যেটা আমাদের জানা দরকার। তো এই রাষ্ট্রটা তো বাংলাদেশের যে আমাদের যে সংবিধান বলে সব জবাব সকল জবাবদিহিতা স্বচ্ছতা থাকতে হবে টুয়ার্ডস জনগণ। তো এই জায়গাটা আপনি কি বলবেন? যেটা নাকি আমরা দেখতাম যে শেখ হাসিনা প্রত্যেকটা একটি বিদেশ সফর থেকে সরকারের এসে একটা দায়বদ্ধতা আছে, এবং দায়বদ্ধতা তো জনগণের কাছে, এবং দরকার একটি যে জবাবদিহিতা আছে। কিন্তু আনফরচুনেটলি আমরা এই ইউনূস সরকার দেখলাম তার তো কোনো জবাবদিহিতা ছিল না। আর বর্তমান সরকারও ওই ইউনূস সরকারের আপনার সেকেন্ড টিম, তারা কোনো জবাবদিহিতার সামনে আসছেন না। দেখেন সংসদে কত উল্টোপাল্টা আলোচনা হয়, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে চুক্তিটা একটা ইম্পর্টেন্ট, এই নিয়ে একটা টু শব্দ হয়নি। এই যে আপনার কিসের নাম, মালয়েশিয়াতে গেলেন, আপনার লেবারের দ্বার উন্মুক্ত হলো কিনা এই নিয়ে একটু আলোচনা নাই। মালয়েশিয়াতে কি কি আপনার একটা জিনিস আমরা দেখেছি, প্রায় পত্রিকা দেখি, আপনিও দেখেন, স্মারকলিপি এমইউ সই হয় হুম, প্রত্যেক। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকার অবস্থায় বহু দেশের সাথে আমরা এমইউ করেছি। তো এমইউ একটা হচ্ছে বাউতাবাজি, এমইউটা হচ্ছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা কিংবা ঊর্ধ্বতন কর্মচারীরা এই প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হতে চান। তো সফর সঙ্গে হইতে হলে একটা কারণ দেখাতে হয়। তো তারা একটা এমইউ সমঝোতা স্মারক একটা রেডি করেন। ওটা কারো দায়বদ্ধ, ওই দেশেরও দায়বদ্ধতা নেই, আমার দেশের দায়বদ্ধ। তো তখন ওই কারণে উনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হন। আমরা যেখানে যাই 10-12টা এমইউ আমরা সই করি, এইগুলো একেবারে অবান্তর। আর এটার মূল কারণটা হচ্ছে একটা সফর করা, আর একটা হচ্ছে জনগণকে বলা আমরা এমইউ করেছি। আর আমি আমার নতুন রাষ্ট্রদূত যখন নিয়োগ হতেন কোনো দেশে, তা ওনারা আমার সাথে সাক্ষাৎ করলে আমি ওদের জিজ্ঞেস করতাম, আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশে ওই দেশে আমাদের কয়টা এমইউ আছে? কোন রাষ্ট্রদূতই কোনোদিন বলতে পারেন নাই ওই দেশের। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো এমইউ গুলো সংগৃহীত নাই। আমি এই জন্য পররাষ্ট্রমন্ত্রী অবস্থায় আদেশ করেছিলাম যে যতগুলো এমইউ হয় তার একটি কপি আমাদের আর্কাইভে রাখা উচিত। কারণ দেখেন, মনে করেন সৌদি আরব, আমরা প্রায় 32টা এমইউ করেছি, হ্যাঁ, কিন্তু এই 10-12টার বেশি কেউ জানেও না। আমার পররাষ্ট্র মন্ত্রণালয় যেগুলো এমইউ করে সেগুলো আমাদের কপি আছে। অন্যান্য মন্ত্রণালয় যে করে তারা ওই এমইউ তার সাথে নিয়ে যায়, তারপরে তারা আর খবর রাখে না। তো এমইউর একটা ঝকমারি, আমি সম্প্রতি এই নিয়ে একটা লিখেছি যে এমইউর ঝকমারি, আমরা বেশি এমইউ করেছি, কিন্তু এগুলো সব মিনিংলেস। এমইউটার একটা আগের সরকারের ছিল, এমইউটার একটার কারণ ছিল যে তাতে আমাদের কিছু লোকজন ওই বিদেশে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, এই সরকার আমি আশা করেছিলাম এই বরে, কিন্তু ওই রীতিটা পুরনো রীতিটাই আছে, এমইউ চুক্তিটা ইম্পর্টেন্ট। আর আমেরিকা দেখেন এই ইরানের সাথে একটি এমইউ করলো, একেবারে টাইম হদ ধরে দিয়েছে, 60 দিনের মধ্যে এই করতে হবে, আর নাইলে গেল। আমাদের এমইউতে সব ভাষা ভাষা ভালো ভালো মানে সুপারফিশিয়াল একটা ইয়া। একটা ভাষা ভাষা আর এইগুলো এইগুলো একেবারে টোটালি আপনার ইন এ ওয়ে মানে কার্যকরিতার দিক থেকে একটা মিনিংলেস এমইউ গুলো। আপনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় জানু জানু কূটনীতিক বলেন যে কতটা এমইউ করেছে বাংলাদেশ সরকার, কত হাজার এমইউ আমরা এই পর্যন্ত করেছি, তার একটা লিস্ট দিতে কেউ কোনো কোন কোন দেশের সাথে কতটা কেউ দিতে পারবে না। যেখানে সফর বেশি হয় এমইউ বেশি হয়, ওগুলো সব বাক্সবন্দী হয়ে পড়ে থাকে। দ্যাটস ভেরি স্যাড স্টোরি। বাট এই ব্যাপারে আমাদের হয়তো আগামীতে একটু জোর অবস্থান নিতে হবে, মোর কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ নিতে হবে। যাই হোক, এমইউ টুমিউ সহজ, কিন্তু টাঞ্জিবল কিছু পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের সংসদে এই নিয়ে আলোচনা হওয়া, আমি তো আশা করেছিলাম যে আলোচনা হবে। আমরা এই সফর থেকে কি পেলাম, প্রধানমন্ত্রীকে তারা খুব
প্রশংসা করলেন, প্রশংসার সাথে প্রশ্ন করা উচিত আমরা এই সম্মেলন, এই যে হাই লেভেল ভিজিট থেকে কি কি পেয়েছি, আর কি কি আমাদের সমস্যা হইতে পারে, কি কি ঝুঁকি আমাদের আসতে পারে। আমি আচ্ছা মোমেন ভাই, জি এখানে আপনি যেটা বললেন যে আপনি বললেন যে পাবলিক ইন্টারেস্ট এবং আহ, মানে সংসদের ভিতরে আলোচনা হওয়া উচিত আসলে আহ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এখানে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি তো সংসদে অনেকগুলো সময় কাটিয়েছেন, অনেক বছর, অনেকগুলো পাঁচ হ্যাঁ, 5 বছর। হ্যাঁ, 5 বছর প্লাস অনেকগুলো সেশন আপনি ছিলেন। এই যে এখন সংসদটা আপনি দেখতে পান আমির হামজাদের মতো মানুষ, যারা নাকি সংসদে দাঁড়িয়ে নারীর পোশাক নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, ফতোয়া নিয়ে কথা বলে। এই সংসদে মানে একটা মানুষের সাথে আপনার সাথে একজন আরেকজনের আলোচনা হবে, আলোচনার বিষয়বস্তুটা তখনই নির্ধারিত হয় আইকিউ, সেন্স এবং নলেজ। আপনি এই সংসদে কি ওই নলেজেবল পার্সনদেরকে দেখতে পান কিছু আমি ছাড়া? বিরাট দেখি। আমরা যখন সংসদে ছিলাম, আমি তো প্রথম ছিলাম মন্ত্রী হিসাবে সংসদে। তো মন্ত্রীদের ওনাদের উপর প্রশ্ন করলে তার উত্তর আমরা দেই, আর বাকিটুকু আমাদের দলনেতা উত্তর দেন। সুতরাং মন্ত্রী যারা সংসদীয়, তারা নিজের থেকে খুব একটা বলেন না। আমি কিছুদিন মন্ত্রী ছিলাম না, তখন সংসদের সদস্য ছিলাম এই লাস্ট যতে। তখন আমরা ইস্যু, আমি যেগুলো ইস্যু তুলে ধরেছি, যে প্রজেক্টগুলো অন টাইম কেন ডেলিভারি হয় না, আমি পথ তুলেছি চাঁদাবাজির উপরে, আমি তুলেছি যে সাদা কালো কালো টাকা সাদা করা হবে কেন এর বিরুদ্ধে, আমি তুলেছি দুর্নীতির বিরুদ্ধে। আমি তখন যেহেতু আমার দলের পক্ষ থেকেই, আমি তখন মন্ত্রী নই, তখন আমার একটা বক্তব্য দেওয়ার একটা সুযোগ ছিল। হ্যাঁ, আমি অনেক প্রশ্ন করেছি। কিন্তু যখন মন্ত্রী ছিলাম তখন কিন্তু সরকারের একটা টিম, সবাই মিলেই সরকার। সুতরাং আমাদের দলনেতা তার উত্তর দিতেন। তবে আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, এই যে রুমিন ফারহানা, উনি, আপনার আরেকজন ছিলেন পীর, অপোজিশনের বিএনপির, এরা এমপি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওরা যখন বক্তব্য দিতেন খুব নজর করে শুনতেন। তখনও যখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই রুমিন ফারহানা তাদের, এবং আমাদের বলতেন যে ওদের বক্তব্যটা আপনার ভালো করে শুনেন। হ্যাঁ, কারণ তারা যুক্তি দিয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য দিচ্ছে। এই যে একটা সম্মানবোধ ছিল, এখন মনে হয় সেই সব নাই। হ্যাঁ, অপোজিশনের লোকরা আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদের বক্তব্যটা শুনতাম, কারণ তারা তথ্য দিয়ে যুক্তি দিয়ে কথা বলতেন, এবং আমরা সেটা বলতে পারতাম না যেহেতু সরকারে ছিলাম। আমাদের মেইন ফাংশন ছিল ওরা যদি প্রশ্ন করেন তাহলে আমরা উত্তর দিতে পারি, এইটুকুই আমাদের। আর যখন আমরা একটু মন্ত্রিত্ব চলে গেল, আমার দলের বড় বড় নেতা আমাকে বলেছেন যে দেখেন, এই দলের কি হলে পরে আপনি আপনি শুধু শুনবেন, আপনি মুখ ও বধির, বেশি কিছু বলবেন না, কারণ আমার দলনেতা সবই বলবেন। না আমি বুঝতে পেরেছি তখন কিন্তু একটা। আমি যেটা মনে করি যে এই ইস্যুগুলো, পার্লামেন্টটা কি, পার্লামেন্টে জাতীয় ইস্যুগুলো আলাপ হবে। সে মুখ বন্ধ করে বক্তৃত্ব দিচ্ছে কিনা, দ্যাট ইজ ওয়ান ইস্যু, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট। মানুষের মঙ্গলের জন্য কি কি করা, সেই সব নিয়ে আলোচনা দরকার, যাতে মানুষের অত টাকা খরচ হয় এই সংসদের একটা সেশন চলতে। এই সংসদের সেশন যদি আপনার এই জোকারির জন্য হয়, তাহলে জনগণের টাকাটা বিনালে যাচ্ছে। এখানে আলোচনার যথেষ্ট স্কোপ আছে, কিন্তু কেন তারা জাতীয় ইস্যুগুলো করে না? এই যে সফর নিয়ে ভালো আলোচনার সুযোগ ছিল, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ সফর বলে আমার মনে হয় দেশের। আমার ধারণায় যে তারা একটা বোল্ড স্টেপ নিয়েছেন, কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আপনার খলিল সাহেব ভারতে গিয়েও তাদের অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে এগুলো সবই কথার ফুলঝুরি, কাজে অন্য কিছু হচ্ছে। সুতরাং এইসব, এটা দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। আহ, ঝুঁকিটা আপনি কোন কোন দিকে দেখতে পাচ্ছেন, দু একটা বিষয় বলেন। কারণ বড় বন্ধু যারা, আমেরিকা বড় বন্ধু, বড় বন্ধু হচ্ছে আমাদের চায়না, বড় বন্ধু হচ্ছে ভারত, বড় বন্ধু হচ্ছে রাশিয়া। এইটা চারটা দেশ আপনি পছন্দ করেন না করেন, তাদের আপনি ইগনোর করতে পারেন না।
হ্যাঁ, কিন্তু এখন যেভাবে আমরা চলছি, সবাইকে আমরা একটা ভাওতাবাজির মধ্যে রাখতেছি। তো ভাওতাবাজি বেশি দিন টিকে না। এটা স্বল্প দিন হয়তো আপনি কুড বি সাকসেসফুল, বাট ইন দ্য লং রান সবাই টের পেয়ে যাবে এটা ভাওতাবাজি। তখন কিন্তু আপনার কষ্ট। আমি এই জন্য বলছি এটা ঝুঁকিপূর্ণ। এইসব এখন আপনার এই এই পররাষ্ট্রনীতিতে মোটামুটি ভাবে যত কিছু করবেন এটা বের হয়ে যায়, লুকিয়ে রাখার কোনো উপায় নাই। আগের যুগে ছিল মাই কান্ট্রি রাইট অর রং, দিন ওই দিন চলে গেছে। এখন আমরা একটা মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে আছি, যেখানে আমি কাউকে আপনার ওই দুআশা দিয়ে কাজ উদ্ধার করতে পারি না, কারণ সামহাও দি অ্যাকচুয়াল ইনফরমেশন ডিসিমিনেটস। এই অবস্থায় আপনার স্পষ্টবাদিতার মধ্যে অনেক আপনার মঙ্গল আছে। কিন্তু আমরা যে পন্থা নিচ্ছি, মনে হয় আমরা সবকিছু একটা ধোঁয়াশার মধ্যে রাখতে চাচ্ছি, অন্যকে ঠকানোর। এটা অনেকে বলে বাউতাবাজি। এইটা দিয়ে কিন্তু খুব সুবিধা, লং রান সুবিধা মোটেই হবে না। সেই জন্য আমার মনে হয় সরকার এইভাবে চিন্তা ভাবনা করা উচিত, স্বচ্ছতা আনান এবং যে অবস্থানটা কি সেটা জনগণকেও জানানো। আর জনগণ হলো সরকার সবচেয়ে বড় হাতিয়ার। জনগণকে সাথে নিয়ে যদি তিনারা কিছু কাজ করেন, বিদেশি শক্তিও তাদের সম্মানের সাথে গ্রহণ করবে। এই জন্যে যে ওর পিছনে শক্তি আছে। আর জনগণকে যে বাদ দিয়ে কিছু করেন, তাহলে বিদেশি শক্তিও মনে করবে যে এরা ঠুঙ্কা, এরা কোনো কামের না। তখন ওদের প্রতি কনফিডেন্স, বিশ্বাস, দেখেন বিশ্বাস যে নাই তার একটা নমুনা দেখেন। দেশে নতুন করে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, দেশের ইনভেস্টমেন্টও কমে গেছে। বরং আমি প্রতিদিন দেখি যারা প্রবাসীরা দেশে ইনভেস্ট করেছিলেন, বাড়িঘর বানিয়েছিলেন, জায়গা সব বিক্রি করে দিচ্ছেন, সস্তায় বিক্রি। এখন কিন্তু এই মার্কেটে প্রাইসের অনেক ফল করেছে, এখন বেস্ট টাইম টু বাই, কারণ সবাই দেশে এগুলো বিক্রি করে। তার মানে কি, দে হ্যাভ নো কনফিডেন্স ইন দি গভর্নমেন্ট। তারা আনসার্টেনিটি, মনে হয় আগামীতেও একটা অনিশ্চয়তা তারা ভাবছে। নাইলে এই জনগণ সব বিক্রি করে দিচ্ছে কেন? সব মিশন, আমি শুনেছি আমার সব ধরেন কারো পাওয়ার অফ অ্যাটর্নির একটা আপনার হিড়িক পড়েছে, কারণ তারা তাদের জিনিস বিক্রি করার এক পায়ে দাঁড়িয়ে আছে। এর অর্থ হচ্ছে সরকারের উপরে কনফিডেন্সটা কমে গেছে, দেশে অনিশ্চয়তা তারা আজ করতে পারছেন। এইটা দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না। আহ, আহ, আমি যেটা শুনেছি যে কারো কাছে 10 লাখ টাকা থাকলেও বাংলাদেশের ভিতরেও তারা আসলে দেশের ভিতরে সেই টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছেন না। মানে দেশি এবং বিদেশি বিনিয়োগ কোনোভাবেই আর বাড়ছে তো নাই, উপরন্তু কমে যাচ্ছে। মোমেন ভাই, এখানে একটা বিষয় আমি জানতে চাই। এই যে ভারতের সাথে তিস্তা চুক্তির কথা আমরা শুনেছি, নিউজ পেপারে দেখেছিলাম তখন, আবার চায়নার সাথে আপনি যেটা বললেন যে আমরা একটা ব্যালেন্সিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে আমাদের চুক্তিটা হয়ে যাক, গঙ্গা চুক্তি, তখন আমরা বিষয়টা নিয়ে ফয়সালা করবো আসলে আমরা কাকে দিব। কিন্তু ভারত কি এটা নিয়ে একটু অসন্তুষ্ট না, যে কোনো কিছুতেই আপনারা সবকিছুতে একটা চেক এন্ড ব্যালেন্স করে আগাচ্ছিলেন? যে কারণ আপনি যদি বেশি চায়নার দিকে হেলে যান, আর চায়নার কাছে যেহেতু টাকা আছে, চায়নার লাগবে। দুটো বিষয় জানতে চাই। এক, ভারতকে এই ব্যাপারটা নিয়ে যে যখন প্রয়োজন হয়, যেহেতু আমরা নেইবারিং কান্ট্রি, তখন ভারতকে দরকার, কিন্তু যখন নাকি কোনো বিনিয়োগের বিষয় আসে, কোনো প্রকল্পের বিষয় আসে, তখন সেটা চায়নাকে প্রেফার আগে করা হয়। এটা গেল একটা। আর এই যে চায়না বিনিয়োগ করে, এভরিথিং কামস উইথ কস্ট, রাইট না? একটা কস্ট, মানে যখন নাকি অনেক টাকা, বিলিয়ন্স অফ ডলার চায়না যে বিনিয়োগ করছে, এটা প্রচুর দেশে আছে, এই টাকাটা তো শোধ দিতে হবে। আমরা 2% দেই, আপনি যদি বলেন যে 1 বিলিয়নের 2% কত, ইটস আ হিউজ অ্যামাউন্ট। সো চাইনিজরা তো এই টাকাটা ছেড়ে দেয় না, অনেক সময় হয় যে জমি দিয়ে দিতে হয়, অধিগ্রহণ করে ফেলে। তো দেখলেন না শ্রীলঙ্কার পোর্টটা নিয়ে নিল। নিয়ে নিল, কি ভয়ঙ্কর অবস্থা। তো এই অবস্থাতে আপনি ভারত চায়না, ভারত, বাংলাদেশ এবং এখন আমেরিকা না চাইতেও আমাদের, অবশ্যই আমাদের মিত্র রাষ্ট্র, আমাদের মিত্র রাষ্ট্র রাশিয়াও, এবং রাশিয়া আমাদের সকল বিপদে, মুক্তিযুদ্ধ থেকে ধরে সবসময় আমাদের সাথে। কিন্তু এই এগ্রিমেন্ট চুক্তি যেটা করলো আর কি, এগ্রিমেন্টটা করলো, এই অবস্থাতে ভারতের সাথে রিলেশনটা কেমন? ইচ্ছা করেই কি গভর্নমেন্ট ভারতের সাথে একটু এড়িয়ে যেতে চাইছে, বা এড়িয়ে গিয়ে কি আমরা আমাদের জন্য কতটা লাভবান হব বা লস হব?
বা চায়নার বিষয়টাই কি হবে? এই জটিল অবস্থাটাকে কেমনে আপনি দেখতেছেন? আমি আমার বিষয়টা। সরকারের কাহিনী বলতে পারি, শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র দিয়ে আমরা একটা ওয়েল ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করেছি। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাইনি এবং কারোর প্রতি বেশি ঘেঁষেও যাইনি, কারণ আমরা দেখেছি আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনটা সো ইম্পর্টেন্ট। ওরা ওরা আমাদের চায়, কিন্তু আমরা এমন কাজ করব না যে একজনের কে বিশেষভাবে অসন্তুষ্ট করবো, কারণ এরা সবাই শক্তিশালী। আমি রাশিয়ার সাথে যদিও দরহম মরহম নাই, বাট দে আর এ গ্রেট ফ্রেন্ড। আমাদের দুর্দিনে সবসময় তারা ছিল। আর আমাদের সেই বিরাট বড় একটা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা সাহস করে করেছে, প্রায় $12 বিলিয়ন আমরা তার থেকে কি নিয়েছি, লোন নিয়েছি। ইটস এ বিগ অ্যামাউন্ট। আমাদের সবচেয়ে বেশি আপনার কান্ট্রি হিসাবে, সিঙ্গল কান্ট্রি হিসাবে আমরা যাদের থেকে লোন নিয়েছি সেটা হচ্ছে আপনার রাশিয়া আর জাপান, সিঙ্গল কান্ট্রি হিসাবে। আর আমরা তো মোটামুটি কিসের ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট, এদের থেকেই নেই। আর সিঙ্গল কান্ট্রি হিসাবে এদের এই আপনার রাশিয়া জাপান আমাদের বড়। আমরা তাদের কাউকে অসন্তুষ্ট করতে চাই না। নাও এই জন্য এই ধরনের আমরা ফরেন পলিসিটা, তো এখন মনে হচ্ছে যে আমরা কোনো এক দলে ঢুকে যাচ্ছি, তাতে অন্যরা অসন্তুষ্ট হলে পরে ইন দ্য লং রান আমার দেশের অমঙ্গল হবে বলে আমার ধারণা। আমি এই জন্য বলি এগুলো ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে, দেশের জন্য ঝুঁকিপূর্ণ। হয়তো সরকার কিছুদিনের জন্য পার পেয়ে যাবে, ওরা বিদেশি লোক যতদিন আছে ওদের ঠিক আছে, এরপরে চলে যাবে। কিন্তু দেশের জনগণের মঙ্গলের কথা চিন্তা করলে মনে হয় আমাদের যে বর্তমানে যে অ্যাম্বিগুয়াস ফরেন পলিসি, এটা দেশের ঝুঁকিটা বাড়াচ্ছে, আমাদের লং রান ইন্টারেস্টটা অসুবিধায় পড়বে। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। না, আপনার অবশ্যই আপনি একজন এক্সপার্ট লোক, আপনার এই ব্যাপারেই নলেজ আছে, এই ব্যাপারেই আপনি কাজ করেছেন বছরের পর বছর। সুতরাং আপনি যেটা বলছেন, প্রেডিক্ট করছেন, ডেফিনেটলি এটার একটা গুরুত্ব তো ডেফিনেটলি আছে। আচ্ছা মোমেন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে সরকারটা বাংলাদেশে বিএনপি সরকার এবং বিরোধী দল আছে জামাত ইসলাম, অবভিয়াসলি একটা ইসলামী উত্থান হয়ে গেছে বাংলাদেশে। আমরা দেখতে পাই বাংলাদেশের মাটিতে অন্য একটা দেশে মানে আরবি লেখায় পতাকা। এটা কাদের পতাকা কি আমরা তো আরবি ভাষা জানি না, আমি অত জানি না, তো আমি বলতে পারবো না, বুঝিও না। এবং মনে হচ্ছে যেন একটা আহ, আপনি যেটা বললেন কূটনৈতিক একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি, কূটনৈতিক রিলেশনের দিকে, এটা একটা অনিশ্চয়তা। আরেকটা অনিশ্চয়তা যেটা, যেমন ভারতে অবস্থিত ইসরায়েলের অ্যাম্বাসেডর বলেছিলেন যে বাংলাদেশের ভিতরে হামাস আছে, পাকিস্তান এবং বাংলাদেশের দিকে ওনারা নজর রাখছে। এবং এটা মনে হয় আমরা টের পাই, আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাস্তাঘাটে, পথে, ঘাটে এই যে পতাকা মিছিল, তারপরে বিভিন্ন ভাষায়, ইভেন তো আর্মির ভিতরে থেকেও একটা ভিডিও দেখেছি, সত্য মিথ্যা জানি না, নারায় তাকবীর হচ্ছে। তারা কোনো কোনো একটা চিটাগংয়ের কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, লাইন ধরে সবাই এরকম আরবিতে কি বলছে, নারায়ণ তাকবীর বলছে এরকম। আবার শোনা যাচ্ছে আমাদের চিটাগংয়ের এদিকে অন্যান্য রাষ্ট্রের লোকেরা এসে বিভিন্ন ধরনের কুচকাওয়াজ, প্যারেড, বা তারা এখানে এসে ঢুকে যাচ্ছে, নানা কথা শোনা যায়। বাংলাদেশের এই যে সিনারিও, এই সিনারিওতে এই যে গভর্নমেন্ট, তারেক রহমান গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্টের ওই স্ট্রেংথটা ছিল, তারেক আপনার রহমানকে এটাকে মানে ম্যানেজ করতে পারবে বলে মনে হয় আপনার? দেখেন, এই ইউনূস সাহেব শুরুতেই যখন আসলেন, যত সন্ত্রাসীরা ছিল সবকে জেল থেকে বের করে দিলেন। শুধু বের করে দিলেন না, সেই সন্ত্রাসীরা আমার 460টা পুলিশ স্টেশন দখল করে সব অস্ত্র। অস্ত্রগুলো নিয়ে নিল। কিন্তু সরকার ওই অস্ত্র পুনরুদ্ধারের খুব একটা চেষ্টা করেন নাই। না, পরে আপনার মনে আছে যে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বলছিলেন 7.62 এই যে বুলেট, মিলিমিটার এগুলো বাংলাদেশের সিকিউরিটি ফোর্স কখনো ইউজ করে না। উনি বলছেন যে ওইগুলোতে অধিকাংশ লোক মারা গেছে কিংবা আহত হয়েছে 7.62। ওই বন্দুকগুলো উনি বলছেন যারা চালিয়েছে ওদের চেহারা দেখলে মনে হয় না বাঙালি। তারপরে উনি বলেছেন যে অ্যাডভাইজার হিসাবে এটার একটা ইনভেস্টিগেশন করার জন্য উনি বারবার তাগদা দেওয়া সত্ত্বেও ইউনূস সরকার সেটা, এরা বিদেশি
সোলজার কিনা গড নোজ। যাই হোক, তো এই ধরনের একটা এটা বলার শাস্তি স্বরূপ ওনার মন্ত্রণালয় বদলে দেওয়া হয়েছিল। পরিবর্তন হয়ে গেল, তার মানে কুছ কালা হয়, নাইলে পরিবর্তন হলো কেন? তারপরে যেটা দেখেন যে আপনার এই বহু বিদেশি বিভিন্ন সন্ত্রাসী যারা, শেখ হাসিনার সরকার সন্ত্রাসী নির্মূল করে ফেলে। এই বিশেষ করে আপনার হলি আর্টিজানের পরে যে অ্যাকশনটা নেয় সারা বিশ্ব প্রশংসা করেছে, কিন্তু ইনারা এসে দেখা যায় বিভিন্ন ইন্টারন্যাশনাল আইএসআই বলেন, হমুক বলেন, টমুক বলেন, এরা নেতারা বাংলাদেশ সফর করেন সম্মানিতভাবে, এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে র্যালিও করেন। এই যে একটা উৎসাহ দেওয়া হচ্ছে সন্ত্রাসী, আর একই সময়ে সরকার এবং ইদানিং আমি দেখছি যে ভারতের বিরুদ্ধে একটা হিংসাত্মক মনোভাব আমাদের দেশে চলছে। আমি প্রায় দেখি বর্ডারে মনে হচ্ছে জানি যুদ্ধ শুরু হয়ে গেল, আর সেই সাথে আমাদের বাংলাদেশের মিডিয়া বলে আমরা কিসের থেকে, টার্কির থেকে ব্রুম আনতেছি, কিসের থেকে, চায়নার থেকে, এই যেটা বড় অর্জন 2 ডজন আপনার নতুন হাইলি সফিস্টিকেটেড ফাইটার জেট কিনতেছেন, পাকিস্তান থেকে জেট ফাইটার জেট কিনেছেন। যুদ্ধ করবে কার সাথে বাংলাদেশ? যুদ্ধ ভাব, এমন কার সাথে যুদ্ধ করবে বাংলাদেশ? সারা দেশে একটা যুদ্ধ ভাবের একটা হোকসে। তো কেউ কেউ বলছেন যে তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। ম্যাপ আপনার সোশ্যাল মিডিয়া দেখেন, বৃহত্তর বাংলাদেশ খালিফেট অফ ইসলাম, সেইটার আপনার ভারতের 10টি প্রদেশ, 7 সিস্টার প্লাস পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার সব দখল করে ফেলবেন, করে বৃহত্তর বাংলাদেশ বানাবেন। এই যে একটা উত্তেজনা চলছে, এইটা কিন্তু খুব ভয়ের কারণ। এতে কোনো যদি অসুবিধা হয় আমাদের লোকগুলো মারা যাবে, অন্যরা বাহাবা দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমাদের বর্তমান সরকার এই তারিক জিয়া সাহেবের চায়না সফরে বড় করে ফলাও করে বলা হচ্ছে যে চায়না সরকার একটা করিডোর করার কথা বলেছে। হ্যাঁ, করিডোরটা বাংলাদেশ মায়ানমার হয়ে একেবারে ইয়েতে যাবে, চায়নাতে যাবে। যখন মন্ত্রী ছিলাম আমরা তখন একটি হাইওয়ে, এশিয়ান হাইওয়ে, আমরা এটা বিমস্টেক এইটার উদ্যোগ নেই, শুনেছিলাম, এবং সেইটাতে আমরা রাজি হই। 2022 সালে আমার মনে হয় শ্রীলঙ্কায় যখন একটা হাই লেভেল মিটিং হয়, আই অ্যাটেন্ডেড ইট, তখন আমরা সিদ্ধান্ত নেই এবং এটা অনুমোদিত হয়। বিমস্টেক কান্ট্রিগুলো অনুমোদন দেয় যে আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড হয়ে আমরা চায়নার একটা বড় রোড তৈরি করব। এটা বাংলাদেশও জয়েন, প্রথম বাংলাদেশ এটাতে ছিল না, পরে বাংলাদেশ আমরা এটাতে সম্পৃক্ত করি। এই রোডটা ছিল ইকোনমিক করিডোর, ইকোনমিক রোড, এবং এর ফলে আমরা বাংলাদেশ থেকে চায়নায় আপনার স্থলপথে, এখন ওইটাই কিনা নতুন করে ওনারা করিডোর নাম দিয়েছেন। আমরা রাস্তা এশিয়ান হাইওয়ে বলছিলাম, বিমস্টেক এশিয়ান হাইওয়ে, এটা অ্যাপ্রুভড, এটা সব মন্ত্রীরা মিলে আমরা অ্যাপ্রুভ করি, সরকার প্রধানরা মিলে এটা আমরা অ্যাপ্রুভ করেছি। আমার মনে হয় 2022 কি 23 সাল, আমার ঠিক সালটা মনে পড়তেছে না, বাট উই ডিড অ্যাপ্রুভ। শ্রীলঙ্কাতে এটার হাই লেভেল ইভেন্ট হয়েছিল, আই অ্যাটেন্ডেড ইট। হ্যাঁ, তা এখন বোধহয় ওইটারই নতুন, কারণ এই সরকার প্রায়গুলোতে নতুন নাম দেয়, আগের যেগুলো হয়ে গেছে সেইটা আবার। আমার মনে আছে আমি সেই হাইওয়েটা সিলেট এলাকায় দিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তাব করি, এবং সিলেটের 2টো অল্টারনেটিভ রুট তৈরি হয়, একটা হচ্ছে তামাবিল রোড, আরেকটা হচ্ছে আপনার এটারে কি বলে শিব জকিগঞ্জের ওইদিকে যায়। হ্যাঁ, তা আমি পরে তামাবিল রোডে করি, তার প্রেক্ষিতে আমরা সিলেট তামাবিল এই যে 38 মাইল লম্বা রাস্তা, সেটা আমরা 4 লেনে উন্নীত করি এজ এ পার্ট অফ দ্যাট আপনার হাইওয়ে টু এশিয়ান হাইওয়ে। হ্যাঁ, এটা হাইওয়ে, এটা আমরা বলি নতুন কি বলে গ্যাংটক, একটা অতীতের ছিল কি বলতো, যে চায়নার থেকে বিভিন্ন জায়গায় রোড যেত, ওইটার কি বলতো জানি, একটা নাম ছিল ওইটার, একটা ওয়েস্টার্ন এরা একের ইউরোপ পর্যন্ত গেছে, এরা এইদিকে আমরা বাংলাদেশ আমরা ঢুকানোর চেষ্টা করছি, এটার সিল্ক রোড, নতুন সিল্ক রোড। তো এইটা একটা প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছিলাম, এনারা হয়তো সেইটারই কি কথা বলেছেন। এইটা আপনার প্রথম বিআরআই এর মিটিং এ রহমান সুমন সাহেবের ওনারা ছিলেন তখন, তারা তখন বলেছিলেন যে বাংলাদেশ শুড জয়েন দিস হাইওয়ে। অনেকদিন আগের কথা এগুলো, কিন্তু ইদানিং তো পুরনো কথা লোকে বলে না, এখন শুধু নতুন কথাই বলে। এনিওয়ে, তো এইটার উপর আপনি পুরনো কথা বলেন, এটা আর এটা বললেই হবে না,
এই রাস্তা করা খুব কঠিন, কারণ মায়ানমারের দিকে যখন যাবে ওখানে আইন শৃঙ্খলা নাই, রোডটা সহজে করা যাবে না, বুঝছেন? ইভেন থাইল্যান্ডের ওই অংশতেও বহু রকমের ঝামেলা আছে, সে রোডটা বললেই হবে না, ইট উইল টেক লং টাইম। এবং কবে এটা ফিনিশ হবে গড নোজ, হলে পরে হয়তো ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। মানে এটা আসলে একটা প্রস্তাবনা ছিল যেটার উপরে কাজ আগাচ্ছিল, কিন্তু সেটার এখন তো একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ঢুকে গেলাম। আমরা তো তামিল রোডে 4 লাইন করে ফেলতেছি। আমি উদ্বোধন করি বিভিন্ন জায়গায় এই 4 লাইনের, 2 লাইন থেকে 4 লাইন করার, ওই 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 দিন লাইন হয়েছে তো নাকি? আমি উদ্বোধন করে দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে আমাদের অংশে। আচ্ছা, তার মানে কি আপনার কাছে কি কোনো তথ্য আছে এটা কি হচ্ছে? জি, এটা কি হচ্ছে? এইটা তো approve করেছি, এবং হাইয়েস্ট লেভেলে হেড অফ গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করেছেন, এই যে হাইওয়েটা, সেটা মানে তো আপনাদের সময়কার, এখনকার। আমাদের সময়কে। এবং আমার মনে হয় ওইটার থেকে এই সরকারও সরে আসে নাই, সুতরাং ইট উইল বি ডান। কবে হবে আই ডোন্ট নো। আচ্ছা, আচ্ছা। আম, এই যে রাস্তা হচ্ছে খুবই ভালো, কারণ বাংলাদেশের জন্য আপনাদের পলিসিটা তো এখন নিশ্চয়ই বাংলাদেশের মানুষও উপলব্ধি করতে পারছে। বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছে। আহ, সবকিছুর মিলে আমি যেটা বলতে চাইছিলাম, আবারও আপনাকে ওই একটা প্রশ্নই করি। এই যে বাংলাদেশ দেশে এবং বাইরে, এই যে একটা ব্যালেন্স করা, একটা সুশৃঙ্খল, একটা স্টেবল কান্ট্রি, কারণ স্টেবিলিটি যদি বাংলাদেশে না আসে, বিনিয়োগ আসবে না, এটা তো সত্যি। এই একেবারে না। গভর্নমেন্ট কি এই স্ট্রেংথটা আছে বলে আপনি মনে করেন, যেটা শেখ হাসিনা সরকারের ছিল? আমি আশা করেছিলাম তারিক রহমানের 1 নম্বর প্রায়োরিটি হবে হুম। দেশে স্টেবিলিটি অর্জন, হ্যাঁ। রাজনৈতিক স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটি। কারণ এই দুটো না হলে উনি দেশের কোনো মঙ্গল করতে পারবেন না। কিন্তু আনফরচুনেটলি দুটাতেই উনি খুব জোর দেন নাই। রাজনৈতিক স্টেবিলিটি আনার জন্য প্রয়োজন হলো সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে চলা, ডায়ালগ শুরু করা। তিনি সেইখানে একেবারে উল্টা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন, তার মিথ্যা মামলাগুলো চালায় যাচ্ছেন, এবং বিচার বিভাগরে একেবারে কুকিগত, বিচার বিভাগের স্বচ্ছতা নাই, স্বাধীনতা নাই, যার ফলে পিপুল হ্যাভ নো কনফিডেন্স ইন দ্য জুডিশিয়াল সিস্টেম। হ্যাঁ, এইটা আমার মনে হয় উনি ভুল পথে চলছেন। উনি যদি দেশের মঙ্গল করতে চান তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা ইজ এ প্রায়োরিটি। আর দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে ইকোনমিক স্টেবিলিটি আসবে। দেখেন এখনো ফ্যাক্টরিগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, মানুষ আনএমপ্লয়েড হচ্ছে, আপনার ইকোনমিক ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় 6.8% অ্যাভারেজ জিডিপি ছিল শেখ হাসিনার, এখন 3.3%ও নয়। হ্যাঁ, এবং কেউ নতুন ইনভেস্টমেন্ট করছে না, দেশীয় না বিদেশীয় না। এইটা কতদিন চলবে? এইটা তো চলতে পারে না। সুতরাং আমার মনে হয় এই তারিক রহমান ইজ নট গেটিং দ্য কারেক্ট অ্যাডভাইস। হ্যাঁ, ইজ নট গেটিং দ্য কারেক্ট অ্যাডভাইস। ওনার চোখ মুখ খোলা উচিত, খুলে দেখা উচিত, নতুবা ওনার সরকারের স্থায়িত্বটা সীমিত হয়ে যাবে। উনি যদি সরকারের স্থায়িত্ব চান তাহলে দিস ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি ইজ এ মাস্ট, এবং সেই জন্যে তাকে, তার সরকারকে উদ্যোগ নিতে হবে। আমার মনে হয় তারিক রহমান শুড স্টার্ট এ ডায়ালগ উইথ আওয়ামী লীগ। যে কারণ আওয়ামী লীগের আপনি পছন্দ করেন না করেন, আই মাস্ট সে যে শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক পৃথিবীতে খুব কম নজর। মাই হ্যাটস অফ দিস লেডি। ওনার একটা আল্লাহ প্রদত্ত একটা ইকুমেন আছে, যার মাধ্যমে ইনি বাংলাদেশকে 21 বছর আপনার কঠিন দেশ, ওইটাকে শুধু শাসন করেন নাই, উন্নত শিখরে নিয়ে গেছেন। ইট ইজ অনলি বিকজ গড গিভেন কোয়ালিটি অফ হার্ট। এটা আপনাকে আমি আমি আমরা মোমেন পারবো না। হ্যাঁ, মোমেন ভাই, এখানে আমি একটা বলি। আমি গতকালকে, আমি নর্মালি আমি যে কানাডাতে যেখানে থাকি, ওখানে মানে কোনো দলীয় প্রোগ্রামগুলোতে আমি এত অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমি অনেক দূরে থাকি। তো গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ অফিসে একটা প্রোগ্রাম ছিল। বেসিক্যালি ওখানে শেখ হাসিনার কথা বলবেন, তো আমি গেছি। উনি আবার আমাদেরকে সবাইকে দেখতে চাইলেন, আমি একটু এগিয়ে গেলাম, কিন্তু আমি জানি না, আমার সাথে তো ওনার ওইভাবে যোগাযোগ নাই কোনো। তো উনি বলছিলেন, আহ, যখন কথা বলছিলেন, সংবিধানের প্রত্যেকটা ধারা ধরে ধরে মুখস্থ।
মুখস্থ মুখস্থ একেবারে। মুখস্থ আমি নিজেকে এত ছোট ফিল করলাম যে আমাদের জ্ঞান মানে পলিটিক্যালি কথা বলতে গেলে আমাদেরকে শুধু সংবিধান না, বাংলাদেশের কোন জেলায় কি আছে কি সব আছে ওনার না মুখস্থ। আছে উনি গড় গড় করে বলতেছেন। আমার কাছে মনে হলো যে আমরা আসলে কত কম জানি। Yes. মানে এরকম একজন নেতা আমাদের আছেন। আহ, মানে আমার খুব ভালো লেগেছে ওনার বক্তব্য এবং ধরে 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 একটা উনি আর্টিকেল লিখেছেন, বলছেন সবকিছু। আর্টিকেল লিখেছেন, সেটা ওই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপর ইংরেজিতে লিখেছেন, ইন্ডিয়া পোস্টে বের হয়েছে। ইন্ডিয়া পোস্ট। অপূর্ব, অপূর্ব আমার। অপূর্ব এভরিবডি অপূর্ব শুড রিড ইট। হ্যাঁ, না আমি এটা আপনার সাথে একমত। শেখ হাসিনা আমাদের কনস্টিটিউশনের প্রত্যেকটি ধারা প্রত্যেকটা ধারা। মুখস্থ। আর আরেকটি হলো বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে, ওই অজগায়ে কোথায় সন্দ্বীপে কন্যার লবণের ফ্যাক্টরি, ওখানে সবকিছু ওনার নখাত্রে। দিস ইজ অ্যামেজিং টু মি, যেটা হাউ শি নোজ ইট। আমি আমি সিলেটে মানে আমার কাছে অ্যামেজিং লাগে, একদম ফটোগ্রাফিক মেমোরির মতো মনে হয়। বেটার, গড বাট আমি গিফটেড। দেখতাম যে উনি অনেক বেশি জানেন, এবং এইটা এমনি এমনি হয় নাই, এটা গড গিভেন বলে আমার মনে হয়। আমারও মনে হয় আর এত মনে থাকা আমি আর মনে এই বয়সে মনে ভুলে থাকে। যাই। মানে আমার কাছে নিজেকে খুব মনে হচ্ছে যে আসলে আমরা কিছু ওনার কথা আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম গতকালকের প্রোগ্রামে। আমার খুবই ভালো লেগেছে, খুবই খুবই সবসময় শুনি আসলে আমি শেখ হাসিনার সব কথা শুনি। কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা উনি বলেন, যেগুলো আসলে জানা দরকার, স্পেশালি নারী শিশু। এই জন্য মানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম তারিক জি রহমান সরকারকে, যে ওনার তো অভিজ্ঞতা অনেক কম। হ্যাঁ, সুতরাং উনি যদি স্থিতিশীলতা চায়, দেশের উন্নয়ন চায়, হি শুড টেক অ্যাডভাইস ফ্রম শেখ হাসিনা। এটা ভালো বলেছেন, হি এটা শুড ভালো টেক, বলেছেন কিন্তু বাংলাদেশের হি উড বি বেনিফিটেড। হ্যাঁ, এটা যদি উনি নেন, হি উড বি বেনিফিটেড বিকজ শি হ্যাজ দি অ্যাকুমেন, এবং তার জ্ঞানটা অসম্ভব ভালো। অসম্ভব অসম্ভব মানে আমার কাছে এটাই মানে আমার কাছে মনে হয় যদি উনি 5ই অগাস্ট না হতো আরো 10 বছর 15 বছর উনি যদি ওনাকে বিদায় দেশটা দেওয়া চালাতে পারতেন। শুধু ওনার জন্য কোনো ক্ষতি হয় নাই, কিন্তু কিন্তু দেশের জন্য ক্ষতি হলো। এই ক্ষতি যে হয়ে গেল, বাংলাদেশ গড়ে তুললাম, এই স্বপ্নের বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস। মানে ওনাকে আমার কাছে বিদায়, মনে হয় আরো 15টা বছর ওনার 20টা বছর বিদায়টা, ওনার যত ক্ষতি তার চেয়ে বেশি দেশবাসীর, জনগণের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি। ক্ষতি। এবং কালকে ভোরবেলা উনি উঠে গেলেন, মানে আমাদের সাথে যখন কথা বলেছেন, এই যে ওনার শুরু হলো, মানে আমরা গেলাম রাতে আমাদের প্রোগ্রাম, মানে উনি ভোর সকালে উঠেছেন 7টা বাজে ওনার, উনি এসে জয়েন করলেন খুবই চনমনে গলা। এবং তারপরে শুনেছি উনি এরপরে সিরিয়ালি ওনার মিটিং আছে। মানে উনি দেশের বাইরে থেকেও দেশের মানুষের জন্য কন্টিনিউয়াসলি কাজ করছেন। এটা একটা অদ্ভুত না, লাগে আমার কাছে। তার মধ্যে থাকা অবস্থায় যে রুটিন আমরা শুনেছি, সকালবেলা ফজরের নামাজে উঠে নামাজ পড়তেন, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এইসবের পরে দিনের কাজ শুরু করতেন, এবং নন আপনার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ও মাই এই গড। মানে আমার আই ডোন্ট নো হাউ শি হ্যাঁ আমি আমি ওনাকে মানে প্রতিনিয়ত বয়স ফলো যখন করি। 79, শুড বি রানিং সুন, কিন্তু এই বয়সে ওনার যে কর্মক্ষমতা, অ্যামেজিং। এটা স্পিরিট, অ্যামেজিং একটা মানসিক অ্যামেজিং মানে স্পিরিট থেকে। স্যালিউট। মানে সত্যি Anyway, মানে তো আমার আমি এত মনে করি যে আমাদের বর্তমান সরকারের যে ফরেন পলিসি নিচ্ছেন, এইটা ঝুঁকিপূর্ণ পলিসি। এতে দেশের অমঙ্গল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। দে শুড বি মোর ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট ইন দেয়ার ফরেন পলিসি অবজেক্টিভস। আপনি একজন সাবেক আর পররাষ্ট্র। এই যে দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছে, যুদ্ধের উন্মাদনা, এই অস্ত্রের ঝঞ্ঝনানি, এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে না। এতে কিছু লোক খুশি হবে, অস্ত্র অস্ত্র বিক্রি করতে পারবে, কিন্তু ইন দ্য লং রান দেশের ক্ষতি হবে। শেখ হাসিনার দুটো উদ্দেশ্য ছিল, এটা আমার দৃষ্টিতে, আমি এটাকে নাম দিয়েছিলাম হাসিনা ইকোনমিক্স। একটি হচ্ছে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন, উনি থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দেশ হতো। আর অন্যটা ছিল ওনার জনগণের, সাধারণ গরিবের মঙ্গল। এই দুটো আমি হাসিনা ইকোনমিক্স বলি, এবং এই দুটোর ওনার যে
পদক্ষেপগুলো ছিল খুবই উন্নত পদক্ষেপ, খুব আপনার বাস্তববাদী পদক্ষেপ। আপনার দেখেন উনি জাপান এবং সাউথ কোরিয়ার মডেলটা আমাদের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে গ্রহণ করেছেন। ওই সমস্ত দেশে প্রাইভেট সেক্টরটা গভর্নমেন্ট খুব প্রমোট করেছে, মিশ্রবিজি তৈরি করেছে, টয়োটা তৈরি করেছে, বড় বড় কোম্পানি তৈরি করেছে জাপানিরা। আর এরা কিয়া, এলজি, আপনার হান্ডাই এদের তৈরি করেছে। শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিনকো, ব্র্যাক, গ্রামীণ ফোন, আপনার প্রাণ, আপনার ওয়ালটন এগুলোকে প্রমোট করে, বসুন্ধরা প্রমোট করেছিলেন। ওরাই তখন লোকের জব দিত। তো মডেলটা সে ফলোড জাপানিজ এবং সাউথ কোরিয়ান মডেল, হুইচ আর টেস্টেড মডেল, উন্নয়নের একটা বড় আপনার মডেলগুলো যে প্রোভেন গুড মডেল। আর অন্যটা ওনার ছিল, বড় জোর ছিল যে জনগণের মঙ্গল করা। তাই জন্য দারিদ্র কোথায় 42% থেকে 18%, অতি দারিদ্র কোথায় 24 থেকে 5.6 নিয়ে আস, 5%-এর নিচে গেলে দারিদ্র শূন্য দেশ। শেখ হাসিনা সেই অবজেক্টিভ গুলো ছিল। কত ধরনের প্রোগ্রাম তিনি দিয়েছিলেন দারিদ্র বিমোচনের। আর এখন তার উল্টো হাহাকার শুরু হয়েছে দেশ। কদিন পরে লোকজন দারিদ্র সীমা বাড়তেছে। আমি দেখলাম যে 18% করেছিলেন শেখ হাসিনা, এখন নাকি ওটা 25%-এ বেড়ে গেছে। তার মানে বহু লোক, কোথায় 33 মিলিয়ন লোক দারিদ্র সীমার নিচে ছিল, এখন নাকি 62 মিলিয়ন লোক দারিদ্র সীমা। এই যে দেশের আপনার ভরাডুবি হচ্ছে, এইসব ব্যাপারে সরকারের কোনো মনোযোগ নাই। কারণ আমরা দেখি না পার্লামেন্টে নিয়ে আলোচনা, এইগুলো নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক, কিভাবে উন্নয়ন হয়। এই সরকারের বড় যারা সমর্থক, সেই সিপিডি, আর তারা এখন সিপিডি কিংবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারাও কিন্তু এখন যাকে নিয়ে তারা খুব গর্ববোধ করতো, সেই ইউনূস সরকার, দেখলাম টিআইবি বলছে 12,300 কোটি টাকা আপনার ইউনূস সরকারের সময়ে আপনার ঘুষ চুরি হয়েছে, ঘুষ লুটপাট হয়েছে। আর সুইস ব্যাংক বলতেছে ইউনূস সরকারের সময় আপনার সুইস ব্যাংকে টাকা, বিদেশি টাকা এসেছে, বাংলাদেশি টাকা বেড়েছে 41%। মানে এগুলো যেগুলো আমরা ফিল করি, সেটারই প্রতিধ্বনি হচ্ছে এই নাম্বারগুলোতে। আর এরা শুরু করেছেন কথাবার্তা বলা উচিত, কারণ দেশটা শেখ হাসিনা যে সাজানো গুজানো দেশ তৈরি করেছিল, এখন এরা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি আতারিক জিয়াকে যে আপনি শেখ হাসিনা ডেকে এনে আপনি তাকে তার থেকে অ্যাডভাইস নেন, অ্যাডভাইস নিলে আপনার মঙ্গল হবে। এটা একটা ভালো বলেছেন যে শেখ হাসিনার অ্যাডভাইস নেন, অ্যাডভাইস নিলে মঙ্গল হবে। অনেক ধন্যবাদ মোমেন ভাই। আবারও আমরা কথা বলবো। আমরা চেষ্টা করব আপনার সাথে একটু ঘন ঘন বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে। আপনি সুস্থ থাকেন। আপনি দৃষ্টিকোণ ৭১-কে সময় দিয়েছেন, সময় দেন। সেই জন্য ভীষণ কৃতজ্ঞতা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় দেশবাসী দিনে দিনে রিয়ালাইজ করতেছে যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল, এবং সেই জন্য তারা সবাই যে 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 অবস্থানে আছে সেই অবস্থান থেকে উদ্যোগ নিবে যে যাতে আবার শেখ হাসিনা ফিরে আসে এবং দেশ ওই স্বপ্নের, বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গড়ার সেই ব্রতি নিয়ে কাজ করে। ওইটাই আমাদের লক্ষ্য, এটা নিয়ে যাতে তারা কাজ করে। আমি সবসময় আশাবাদী। আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসবে, দেশের আবার অগ্রযাত্রা শুরু হবে। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আমি লক্ষ্য করেছি যে আমাদের শোতে আপনারা যারা যুক্ত হন, শোনেন, মোমেন ভাইয়ের প্রোগ্রামটা খুব ভালো করে দেখেন। আ কারণ উনার এক্সপার্ট যে ওপিনিয়ন সেটা আপনাদের জানা দরকার, আপনারা জানতে চান। তো আশা করি আজকের পর্বটাও আপনাদের সেরকম ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।